আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আমি আজ দশম শ্রেণীর অধ্যায় 3-এর ঘর্ষণ বল সম্পর্কিত একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা দেখে নিই আজকে আমাদের ক্লাস নম্বর কত। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 7। আমার ফেসবুক আইডি দেওয়া আছে, ফোন নম্বর এবং তারিখ। আজ কোনো হোমওয়ার্ক নাই। তো আজকে আমরা সৃজনশীলটা দেখে নিই যে সৃজনশীলটা কোন বিষয় মানে কি ধরনের সৃজনশীল। তো চলো আমরা দেখে নিই যে এখানে বলছে যে 5.39 নিউটন ওজনের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.6 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে বা ত্বরণে চলতে শুরু করে। তাহলে মেঝের ঘর্ষণ বল হচ্ছে 0.6 নিউটন। আচ্ছা, তাহলে এই উদ্দীপক থেকে এখানে প্রশ্ন আছে ক, খ, গ, ঘ। তাহলে ক নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক বল কাকে বলে, খ হচ্ছে 20 নিউটন বল বলতে কী বোঝায়, এবং গ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত। এই বস্তুটার উপর কী পরিমাণে বল প্রযুক্ত হচ্ছে সেই বলের মানটা আমাদেরকে বের করতে হবে। ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। ঘর্ষণযুক্ত, যখন ঘর্ষণ থাকবে তখন ত্বরণ কত হবে, এবং ঘর্ষণ যদি না থাকে এই অবস্থায় ত্বরণ কত হবে, এটার কী ধরনের পরিবর্তন হবে ত্বরণের, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো দেখে নেই যে ক নম্বর প্রশ্নে আমরা কি বলা আছে এখানে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মৌলিক বল কাকে বলে। এখানে বলা হচ্ছে যে মৌলিক বল কাকে বলে। আমরা জানি যে সকল বল স্বাধীন এবং নিরপেক্ষ, যে বলগুলো অন্য বলের উপর নির্ভর করে না, সেই বলগুলোকে বলে কি মৌলিক বল। তোমরা শিখে আসছো যে মৌলিক বল হচ্ছে 4টা: মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এই 4টা বলকে বলে কি মৌলিক বল। তাহলে তোমরা বুঝতে পারছো যে মৌলিক বল কাকে বলে। যে বল স্বাধীন এবং নিরপেক্ষ, যে বলগুলো অন্য বলের উপর নির্ভর করে না বরঞ্চ অন্যান্য বল এই বলগুলোর উপর নির্ভর করে, সেই বলগুলোকে বলে কি মৌলিক বল। আচ্ছা, তাহলে খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 20 নিউটন বল বলতে কি বোঝায়। তাহলে আমরা এখানে খ নম্বর প্রশ্নের উত্তরটা লিখে রাখি যে 20 নিউটন বল বলতে আমরা কি বুঝি। খ, আমরা বল সমান সমান বলতে পারি যে বল এফ সমান সমান আমরা জানি যে এম এ, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এটা একক হচ্ছে। তার মানে 20 নিউটন সমান সমান আমরা কি বলতে পারি, 20 নিউটন সমান হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1 কেজি গুণন 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 20 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারি যে 20 নিউটন বল বলতে আমরা বুঝতে পারি যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটার 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। তার মানে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি একটা বল প্রয়োগের ফলে ওই বস্তুটার ত্বরণ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তাকে আমরা বলতে পারি কি 20 নিউটন বল। অথবা আমরা এভাবে বলতে পারি যে পরিমাণ বল 20 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে ওই বস্তুর 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারে, তাহলে সেই বলকেই বলবো আমরা কি 20 নিউটন বল। আশা করি তোমরা বুঝতে পারছো যে দুইটা থেকে এর সংজ্ঞা এটা করা যাবে। 20 নিউটন বল বলতে কী বোঝে তোমরা এটা দুইভাবেই ব্যাখ্যা করতে পারো বা বলতে পারো। এখন আমরা দেখি গ নম্বর প্রশ্নে কি বলছে। প্রশ্ন নম্বর হচ্ছে গ। আচ্ছা, এখানে বলছে যে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত। তার মানে এত নিউটন ওজনের একটি বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, যেমন এটা একটা মেঝে, এই মেঝের উপর একটা বস্তু আছে, যে বস্তুটার উপর প্রযুক্ত বল কত 5.39 নিউটন এই পরিমাণে। তাহলে এই বস্তুটার এত পরিমাণে বল প্রয়োগ করলে বা এত ওজন যদি হয়, তাহলে এই বস্তুটাকে যখন একটা ঘর্ষণযুক্ত মেঝের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে, তখন এই অবস্থায় ত্বরণ হয় 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই মেঝেতে যাওয়ার সময় এই মেঝের ঘর্ষণ হয় কত 0.6 নিউটন।
তাহলে এই বস্তুটা যদি এখান থেকে এখানে আসতে চায় তাহলে অবশ্যই তাকে মেজের ঘর্ষণের চেয়ে বেশি পরিমাণে বল প্রয়োগ করে বস্তুটাকে তার অবস্থানে পরিবর্তন করতে হবে। যদি মেজের ঘর্ষণের চেয়ে যদি কম পরিমাণে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার অবস্থানে পরিবর্তন করতে পারবো না। তাহলে এই বস্তুটার উপর মোট কী পরিমাণে বল প্রযুক্ত হচ্ছে সেই প্রযুক্ত বলটা আমরা বের করব। তাহলে এখানে দেখি দেওয়া আছে কি কি, যে এখানে বস্তুর ওজন W সমান হচ্ছে 5.39 নিউটন এবং বলা হচ্ছে যে ঘর্ষণযুক্ত মেজের ত্বরণ A সমান 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই পরিমাণে ত্বরণ সৃষ্টি হয়। এখন ঘর্ষণ বলের মান কত? ঘর্ষণ বলের মান আমরা ধরলাম এখানে F K সমান হচ্ছে 0.6 নিউটন। আচ্ছা, এই পরিমাণে তাহলে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কিসের উপর প্রযুক্ত বল? বস্তুর উপর প্রযুক্ত বল। F সমান হোয়াট? তার মানে এখানে যে বস্তুটা দেখাচ্ছিলাম সেই বস্তুর উপর কি পরিমাণে বল প্রয়োগ করলে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মোট প্রযুক্ত বলটা কত? তাহলে আমরা এখান থেকে ওজন দেওয়া আছে, তাহলে ওজন থেকে বস্তুটার ভরটা আমরা বের করতে নিতে পারি। তাহলে আমরা জানি ওজন W সমান MA। তাহলে M সমান আমরা লিখতে পারি W/A mg। তাহলে mg লিখতে, তাহলে W এর মান কত হচ্ছে? 5.39 ডিভাইড বাই 9.8। কারণ এই ক্ষেত্রে কোনো একটা বস্তুকে যখন নিচের দিকে ক্রিয়া করে সেটা হচ্ছে কি তার ওজন। তাহলে এই ওজনের ক্ষেত্রে আমরা ডাব্লিউকে বা ওজনকে যখন জি দ্বারা ডিভাইড করব তখন আমরা এই বস্তুটার ভর পাবো। তাহলে এই বস্তুটার ভর আমরা ক্যালকুলেট করি। তাহলে ভর হচ্ছে 5.39 ডিভাইড বাই 9.8 ইকুয়াল টু 5.55। 0.55 এত কেজি। আচ্ছা, এখন এই বস্তুর উপর যখন বলটা প্রযুক্ত হবে, যেমন এই বস্তুটার উপর যখন বল প্রযুক্ত হবে তার মানে এই ঘর্ষণ বলটাকে অতিক্রম করে বস্তুটা এখানে চলে আসবে। তার মানে মোট প্রযুক্ত বল থেকে যদি আমি ঘর্ষণ বলটা বিয়োগ করে দেই তাহলে কি কার্যকরী বলটা পাবো। তাহলে আবার প্রযুক্ত বল হচ্ছে F মাইনাস, তাহলে এখানে ঘর্ষণ বল কত? FK। তাহলে কার্যকরী বল হচ্ছে কত? এই ভর ইনটু এর ত্বরণ, মানে কি ত্বরণে বস্তুটা এর উপর দিয়ে চলছে, তার মানে MA। তাহলে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি F সমান MA প্লাস FK। তার মানে মোট প্রযুক্ত বল হচ্ছে এর কার্যকরী বল প্লাস কি ঘর্ষণ বল 0.55 ইন্টু 0.6 প্লাস FK হচ্ছে 0.6। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে ইন্টু 0.6 প্লাস 0.6, তাহলে মোট কার্যকর বল হয় 0.93 নিউটন। তার মানে এই বস্তুটার উপর মোট কার্যকর বল হয় 0.93 নিউটন।
তাহলে কার্যকরী বল হচ্ছে এত। তারপরে কার্যকরী মোট প্রযুক্ত বল সমান সমান 0.93 নিউটন। এই পরিমাণে বল এই বস্তুটার উপর প্রয়োগ হয়। এখন আমরা দেখি যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হয়। তার মোট প্রযুক্ত বল যদি এত হয়, তাহলে এই অবস্থায় আমরা এর ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে বলের পরিমাণ বের করব। এখানে আমরা লিখে নেই যে মোট বল F সমান সমান হচ্ছে 0.93 নিউটন। তারপরে ঘর্ষণের মান হচ্ছে মেঝের ত্বরণ A সমান সমান 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মেঝের ত্বরণ আছে হচ্ছে 0.6 মিটার স্কোয়ার এবং ভর হচ্ছে এখানে বস্তুর ভর m সমান সমান হচ্ছে 0.55। এটা আমরা কেজি, এটা আমরা এই ওজন থেকে এর ভরটা বের করতে পারি। তাহলে এখানে আমরা ঘর্ষণহীন মেঝের ত্বরণ a ড্যাশ সমান সমান, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে এবং এটা থেকে এটা বিয়োগ করে আমরা ঘর্ষণহীন মেঝেতে এবং ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মান বের করতে পারবো। তাহলে আমরা জানি তাহলে F সমান সমান নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই m a ড্যাশ। তার মোট প্রযুক্ত বল যখন ঘর্ষণ থাকবে না তখন এই সম্পূর্ণ বলটাই কি হবে, এই মেঝের ওপর প্রযুক্ত হবে। এই বলটাকে বাধা দেওয়ার মতো কোনো ঘর্ষণ বল থাকবে না। যার ফলে F সমান সমান আমরা কত লিখলাম m a বা a ড্যাশ সমান সমান আমরা লিখতে পারি F ভাগ m। তাহলে F হচ্ছে 0.93 ডিভাইড বাই 0.55। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাই 0.93 ডিভাইড বাই 0.55। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.6909 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ঘর্ষণযুক্ত যখন ঘর্ষণ ছিল তখন এর ত্বরণ ছিল 0.6, যখন ঘর্ষণ থাকবে না তখন এর ত্বরণ কত হয়ে গেল 1.69। তার মানে আগের সে ত্বরণ কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে ত্বরণের পরিবর্তন ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের পরিবর্তন হবে সমান সমান আগের যে ত্বরণ ছিল, নতুন ত্বরণ হলো এটা, আগের ত্বরণ ছিল কোনটা, এটা। তাহলে আমরা এটা বিয়োগ করে দেই 1.6909 মাইনাস 0.6 বিয়োগ করলে হবে বিয়োগ 0.6। তার মানে এখানে হচ্ছে 1.0909 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ঘর্ষণযুক্ত মেঝে এবং ঘর্ষণ মুক্ত মেঝে এই দুটার মধ্যে ত্বরণের পার্থক্য হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। ত্বরণের পরিবর্তন হবে 1.0909। ঠিক আছে, এই পর্যন্ত
ঘর্ষণের পরিবর্তন। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।